ইনফিনিক্সের নোট সিরিজ মানে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে নতুন চমক। তারই ধারাবাহিকতায় আমার হাতে চলে আসছে ইনফিনিক্সের ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স নোট 60 প্রো। ফোনটাতে একটা মজার ফিচার পেলাম, দেখেন পিছনের দিকে টাইম শো করছে। এছাড়াও এখানে নানা ধরনের ইমোজি কিন্তু শো করে। কারো পছন্দ হবে কিনা জানি না, তবে জেনজিদের কাছে আশা করি জিনিসটা খুবই ভালো লাগবে। যদি আমরা ফোনটির কি স্পেক্সের দিকে খেয়াল করি তাহলে প্রথমেই আমরা দেখতে পারবো মিড বাজেটে শক্তিশালী 5G চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 রয়েছে। সেই সাথে 1.5K রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 6500 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি উইথ 90 হার্টজের একটা ফাস্ট চার্জার রয়েছে এবং মেটালিক বিল্ডের চমৎকার সুন্দর একটা ডিজাইনও রয়েছে। ফোনটার কি স্পেক্স যতই চমকপ্রদ হোক না কেন, আসল হচ্ছে প্রাইজের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ফোনটা 8256 ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, যার প্রাইস ধরা হচ্ছে 49,990 টাকা, অর্থাৎ 1 টাকা কম 50,000 টাকা। যাই হোক, ডিভাইসটা তো আমার হাতেই আছে, দেখি আসলে বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বিশাল বড় বক্স, এটা হচ্ছে ফোনের বক্স। আর এটা ছাড়াও এখানে একটা 5000 মিলিঅ্যাম্পের একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক কিন্তু রয়েছে, এটা ফোনের সাথে আপনারা পাবেন। আর মেইন কম্পোনেন্টের মধ্যে একটা 90 ওয়াটের ফ্লাশ চার্জার আছে আর একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার আছে। এই হচ্ছে মেইন কম্পোনেন্ট। ইনফিনিক্স নোট 60 প্রো এর ডিজাইনটা না একটা প্রিমিয়াম ফিল দেয়, যা আপনারা এটার দিকে তাকালেই বুঝতে পারবেন। আর মেটালিক ফ্রেমটা সেই প্রিমিয়ামনেসটাকে আর একটু বাড়িয়ে দেয়। ক্যামেরা হাউজিংটা না একটু বড়, আই থিঙ্ক এটা আইফোন 17 প্রো ম্যাক্স ইন্সপায়ার্ড। ক্যামেরা হাউজিংটা একটু বড় হলেও এইটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে, বিশেষ করে এই অংশটার কথা বলছি। এইখানে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, যেখানে টাইমার দেখার পাশাপাশি সুন্দর ইমোজি আপনি দেখতে পারবেন। আর এইটা যে শুধু শুধু দিয়েছে বিষয়টা কিন্তু সেরকম না, এটা কিন্তু বেশ কাজের জিনিস। যখন আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে কোনো একটা ফোন আসবে তখন আপনি দেখলে বুঝতে পারবেন, আবার স্প্যাম কল আসলে এইটাও কিন্তু এখানে দেখলে বোঝা যায়। পাশাপাশি যখন কোনো মেসেজ আসে সেই মেসেজের আইকনটাও শো করে বোঝা যায় যে মেসেজ আসছে। আবার যখন আপনি চার্জ দিচ্ছেন তখন চার্জ কত পার্সেন্ট হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করে। মোট কথা কাজের জিনিস ভাই। ফোনটার ওয়াইট হচ্ছে 201 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.49 মিলিমিটার। ফোনটা কিন্তু খুব একটা মোটা না, স্লিম বলতে পারেন, বাট কিছুটা ভারী। সাথে ফোনটা যেহেতু একটু বড়, সো এক হাতে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য। ফোনটির ফ্রন্ট পার্টে মিনিমাল সিন এবং সাইড বেজাল এটার প্রিমিয়ামনেসটাকে না আরো অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। ফোনটার টপ সাইডে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, পাশাপাশি আয়ার ব্লাস্টার দিয়েছে। আয়ার ব্লাস্টারের কাজটা তো আপনারা জানেন, টিভি এসি সহ অনেক ধরনের রিমোট হিসেবে এটাকে ব্যবহার করা যায়। পাশাপাশি এখানে স্পিকার দিয়েছে, এইটা জেভিএল টিউনের একটা স্পিকার, এতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, নিচের দিকে আরও একটা স্পিকার রয়েছে। স্পিকারটা কিন্তু বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার এবং এটার যে বেসটা পেয়েছি সেটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স। মোট কথা এর যে সাউন্ড কোয়ালিটিটা, এটা আমার কাছে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের সাউন্ড কোয়ালিটির মতোই মনে হয়েছে। যথেষ্ট ইমপ্রেসিভ সাউন্ড আমি পেয়েছি। ফোনটির বাম পাশে ওয়ান ট্যাপ বাটন রয়েছে, এটাকে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা প্রোগ্রামকে সেট করতে পারেন। আমি জাস্ট এটাকে ইউজ করি মিউট আনমিউটের ক্ষেত্রে। ফোনটির ডান পাশে ভলিউম রকার রয়েছে, তার নিচে রয়েছে পাওয়ার বাটন এবং তার নিচে আপনারা হেলথ মনিটর সেন্সর দেখতে পারবেন। এখানে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস মনিটর ইত্যাদি কিন্তু মেজারমেন্ট করা যায়। যদিও এর অ্যাকুরেসিটা আসলে পারফেক্ট ছিল না, বাট মোটামুটি কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। এই অ্যাপসটাকে অপারেট করার জন্য ফোনের সাথে যে মাই হেলথ নামক অ্যাপসটা রয়েছে সেটাকে ইউজ করতে হবে। ফোনটির স্লটে আপনি অনলি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার এসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই। তবে সবচেয়ে বড় গুড নিউজ যেটা, সেটা হচ্ছে এইটা কিন্তু ই সিম সাপোর্ট করে, অর্থাৎ আপনি 2টা ই সিম এটাতে ইউজ করতে পারবেন। এতদিন কিন্তু আমরা এই ফিচারটা ফ্ল্যাগশিপ বা দামি ফোনগুলোতে দেখে আসছি, এই প্রথমবার হয়তো আমি ইনফিনিক্সের এই ফোনটাতে এক্সপিরিয়েন্স করেছি। একটা বিষয় মেনশন করি, ফোনটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক নেই। আপনার যদি ইউজ করতে হয় তাহলে কনভার্টার দিয়ে আপনাকে এটাকে ইউজ করতে হবে। ওকে, আর একটা বিষয় হচ্ছে ফোনটাতে আইপি রেটিং হচ্ছে 64, এইটা কিছুটা কমই মনে হয়েছে। এখন যখন 68 বা 69-এর খেলা চলছে, এই বাজেট বা তার কমেও যখন এই খেলাটা আসলে জমে গেছে তখন কিন্তু এইটা খুব একটা সুইটেবল না, এই জায়গাটায় একটু দুর্বল আছে। বাট এটা ছোটোখাটো পানির জাপটা বা বৃষ্টির জাপটা এগুলো কিন্তু সামলাতে পারবে, বাট ভারী পানির জাপটা বা আপনি পানিতে নিয়ে নামবেন, সুইমিং টুইমিং করবেন, এগুলো কিছুই করতে পারবেন না। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। সেই সাথে এতে রয়েছে আলট্রা এইচডিআর। এই ডিসপ্লের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই কালারফুল একটা ডিসপ্লে, সেই সাথে ডিসপ্লেতে ডিটেলস অ্যান্ড শার্পনেসটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়েছি, যার ফলে আপনার কন্টেন্ট ওয়াচিং, গেমিং বা সোশ্যাল মিডিয়া ইউজ সব ক্ষেত্রে কিন্তু আপনি দারুণ এক্সপিরিয়েন্স পাবেন।
এই ডিসপ্লের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে 144 হার্টজ রিফ্রেশ রেট। সো আমরা কিন্তু স্ক্রলিং ট্রানজ্যাকশনে কিন্তু লাইভ কাউন্টে 120 হার্টজ রিফ্রেশ রেটে পেয়েছি, 144 হার্টজ কিন্তু পাইনি। বিশেষ কিছু গেম বা অ্যাপে এই সুবিধাটা আপনি পাবেন, বাট নর্মালি স্ক্রলিং ট্রানজ্যাকশনে কিন্তু সেটা পাচ্ছেন না। এই ডিসপ্লেতে আলট্রা এইচডিআর এর সাপোর্ট আছে, যার ফলে এইচডিআর সাপোর্টেড গেমগুলো না বেশ উপভোগ্য। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস আর এসবিএম হচ্ছে 1600 নিটস। আমরা ডিরেক্ট সানলাইটের ছবি তোলা সহ বেশ কিছু কাজে এটাকে ইউজ করতে একদমই প্রবলেম ফেস করিনি। বলতে পারেন সানরাইজ ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের ইস্যু নেই। ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে, সো প্রোটেকশন নিয়ে খুব একটা টেনশন করতে হবে না। সেই সাথে এই ডিসপ্লেতে PMW টেকনোলজি থাকায় লং টাইম ব্যবহারে কিন্তু চোখের কমফোর্টনেসটা আপনি পাবেন। এই ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই, পাশাপাশি টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু কিন্তু নেই। ওভারঅল যদি আমি বলি তাহলে এই বাজেটের মধ্যে খুবই দারুণ একটা ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্স। এবারে আসি পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 5G। এটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 810। স্ন্যাপড্রাগন 7S Gen 4 মিড বাজেটের একটা পাওয়ারফুল চিপসেট, রেগুলার কাজগুলো বেশ স্মুথভাবে হ্যান্ডেল করতে পারে, পাশাপাশি মাল্টিটাস্কিংও বেশ ভালোভাবে সামলাতে পারে। হেভি গেমের ক্ষেত্রে টপ নচ প্রত্যাশা করা ঠিক হবে না। এ দিয়ে আপনারা পাবজির মতো হেভি গেমে প্লে করতে পারবেন। পাবজি মিডিয়াম গ্রাফিক্সে প্লে করলে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। কল অফ ডিউটির পারফরমেন্স মোটামুটি ভালো লেগেছে, এখানে অ্যাকশন মোমেন্টে দু একবার আমি ফ্রেম ড্রপ পেয়েছি। আর S9 এর গ্রাফিক্স কোয়ালিটি দারুণ ছিল এবং বেশ ভালোভাবে আমি প্লে করতে পেরেছি। ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ঠিকঠাকই লেগেছে। ফোনটা আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে গেমিংয়ের সময় বা হেভি ইউজের সময় কিন্তু যথেষ্ট কোল থাকে, কারণ এতে ব্যবহার করা হয়েছে 3D আইসকোর VC চেম্বার কুলিং সিস্টেম। সো আপনি যদি গেমিং করেন তাহলে আপনি নিশ্চিন্তে এটা চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড 16 বেস XOS 16 রান করছে ফোনটি। এর ইউআই কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পলিশ বলতে পারেন। আইফোনের আদলে তৈরি গ্লাস ইফেক্টটি কিন্তু যথেষ্ট ভালোভাবেই ফুটে উঠেছে। দেখেন, আমি যখন স্ক্রলিং করছি তখন কিন্তু একটা 3D ইফেক্ট আছে, অর্থাৎ এখানকার ওয়ালপেপারে আপনি 3Dর ফিলটা কিন্তু পাবেন। বাই দ্য ওয়ে, ফোনটিতে 3 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সো আপডেট নিয়ে যাদের টেনশন আছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এই ফোনটাকে আমি প্রায় 19 দিন ধরে ব্যবহার করছি, আর এই সময় ব্যবহার করতে গিয়ে ফোনটাকে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি পাইনি। আপনারা যদি ফোনের সেটিংস থেকে AI অপশনে যান তাহলে এখানে কিন্তু বেশ কিছু AI এর ফিচার্স পাবেন, তার মধ্যে অনেকগুলো ফিচার্সই কিন্তু অনেক কাজের। ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, আর এটা কিন্তু 3200 MHz এর র্যাম। আর ফোনটিতে রম অর্থাৎ স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। এই বিষয়টা না আমার ভাই খুব একটা ভালো লাগেনি, এইখানে মিনিমাম 3.1 দিলে ভালো হতো। এই যে স্টোরেজ টাইপ, এইটার উপর কিন্তু ফোনের ওভারঅল পারফরমেন্সটা ডিপেন্ড করে, সো এটা আরেকটু বেটার হলে ভালো হতো। এবারে আমরা ফোনটার ক্যামেরা সেকশনে চলে আসি। ফোনটার রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, আর ফোনটার সেলফিতে থাকছে একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রপার লাইট কন্ডিশনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে বেশ ভালো মানের ছবি পেয়েছি, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। ছবিতে ডিটেলস আর শার্পনেস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পেরেছে। বলতে পারেন আমার প্রত্যাশার চেয়ে কিছুটা বেটার ইমেজ পেয়েছি। কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর কালার শিফটের বিষয়টিও কিন্তু আমরা খুব একটা নোটিস করিনি। ছবি খুব বেশি স্যাচুরেটেড হয় না, অলমোস্ট ন্যাচারালি থাকে। ভালো লেগেছে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স, এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক মতো ক্যাপচার করতে পেরেছে। এতে কোনো প্রকার টেলিফোটো লেন্স নেই, তবে এই বাজেটে থাকলে মন্দ হতো না। ফোনটির পোর্ট্রেট মোডে 24mm, 35mm এবং 50mm ছবি তুলতে পারবেন। আমার কাছে 50mm লেন্সে তোলা ছবিগুলো কিন্তু বেশ আইকিচি লেগেছে। ব্লার ছিল ন্যাচারাল এবং পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু স্যাচুরেটেড লেগেছে, যেটা দেখে এক নজরেই বলা যাবে যেটা সোশ্যাল মিডিয়া রেডি একটা ছবি। ফোনটাতে যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে সেটার পারফরমেন্স কিন্তু আমরা মোটামুটি পেয়েছি, ডিটেলস অ্যান্ড শার্পনেসটা কিছুটা কম পেয়েছি মেইন ক্যামেরা থেকে। সো এইটা নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন করার মতো তেমন কিছু নেই, তবে আপনি এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। লো লাইট ফটোগ্রাফিতে এতে নয়েজ এবং গ্রেনের দেখা পাবেন, পাশাপাশি ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিছুটা কম থাকে। তবে সুপার নাইট অন করলে চমৎকার সব ছবি পাওয়া যায়, যা এই দুইটা ছবি পাশাপাশি দেখে আপনারা বুঝতে পারছেন। ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি যথেষ্ট ভালো লেগেছে, ডিটেলস অ্যান্ড শার্পনেস কিন্তু বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। প্রপার লাইট কন্ডিশনে ছবি অলমোস্ট ন্যাচারালি থাকে, তবে ইনডোরে চলে আসলে কিছুটা সফট হয়ে যায় ছবি। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারে, আর 1080p করতে পারে 60 FPS। ভিডিওর কোয়ালিটি ভালো লেগেছে, স্টেবিলাইজেশনও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এবারে
আমরা ফোনটার আদার্স ফিচার নিয়ে কথা বলি। আমার কাছে প্রথমে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওয়াইফাই 6E রয়েছে এই ফোনটাতে, পাশাপাশি ব্লুটুথের 5.4 ভার্সন রয়েছে, NFC রয়েছে, বিল্ট ইন FM রেডিও রয়েছে, সেই সাথে ইনফ্রারেড পোর্ট রয়েছে। আর এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে। আর যদি ফোনটির কল কোয়ালিটির কথা বলি, নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলি, সব কিছুই আমরা টেস্ট করেছি, এই অংশটাতে আসলে কোনো ধরনের প্রবলেম নেই। এবারে ফোনটার পাওয়ার সেকশন নিয়ে কথা বলি। ফোনটাতে 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, পাশাপাশি ফোনটাতে 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। যেহেতু এটা 4 ন্যানোমিটারের চিপসেট, সো এটা কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট একটা চিপসেট। সো সব মিলিয়ে এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা দুর্দান্ত পেয়েছি। আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 8 থেকে 9 ঘন্টার মতো। আর নর্মাল ইউজ যখন আমরা করছিলাম তখন 2 থেকে আড়াই দিনের মতো চলে যাচ্ছিল, আর হেভি ইউজ করে একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারছিলাম। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আশা করি যে এই জায়গাটায় কারো টেনশন করতে হবে না। সো গাইস, আমরা তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এবারে একটু বলি যে ফোনটা কোন কোন জিনিস ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি। প্রথমত হচ্ছে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। তার চেয়ে বেশি ভালো লেগেছে ফোনটার ডিসপ্লে, খুবই চমৎকার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ফোনটাতে কিন্তু বেশ ভালো মানের একটা চিপসেট রয়েছে মিড বাজেটে, এটাকে বলতে পারি আমরা শক্তিশালী একটা চিপসেট। আপনি যদি হেভি ইউজ করেন বা গেমিংও করেন, আপনাকে কিন্তু ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এছাড়াও যদি ক্যামেরার কথা বলি, মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারছিল এই বাজেটের মধ্যে। সর্বশেষ ফোনটির ব্যাটারি এবং চার্জার এই অংশটাতে ভালো করেছে। যে ফোনটার যে বিষয়গুলো আরেকটু ইমপ্রুভমেন্ট করলে হয়তো ভালো হতো বা আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, তার মধ্যে প্রথমে হচ্ছে যে ফোনটাতে আইপি রেটিংটা আরেকটু বেটার করলে ভালো হতো। আমি সেকেন্ড বলবো ফোনটা স্টোরেজ টাইপ, এই জায়গাটায় মাস্ট বি ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। তারপর বলবো আল্ট্রাওয়াইড ক্যামেরাটা, এটার রেজাল্টটা মোটামুটি ছিল, এই জায়গাটায় আরেকটু ইমপ্রুভমেন্ট করলে ফোনটা আরও বেটার হতো বা মোটামুটি পারফেক্টই আমরা বলতে পারতাম, যদিও রিয়েল লাইফে কোনো স্মার্টফোনে পারফেক্ট না। তারপরেও ফোনটি সম্পর্কে ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই ডিসাইড করেন ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না। আমার মতামত যদি এক কথা বলতে চান, তাহলে এই বাজেটের মধ্যে আমি ইজিলি যে কাউকে এটা রিকমেন্ড করতে পারি।